আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। চলতরিৎ এসএসসি সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আমরা চলতরিৎ নিয়ে এসএসসির যা টপিক আছে তা 6 থেকে 7টা লেকচার ভিডিওর মাধ্যমে মোটামুটি নর্মাল থেকে শুরু করে এক্সট্রা অর্ডিনারি কিছু কোয়েশ্চেন সব কিছু সলভ করা নিয়ে আমরা এই 6 থেকে 7টা ভিডিওতে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম ক্লাস, প্রথম লেকচার, এটা আমরা বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। এসএসসি চলতরিতে আমরা কী কী জিনিসপত্র পরবর্তী ভিডিওগুলোতে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। শুরু করা যাক। চলতরিতে আমরা প্রথমে 3টা টার্ম নিয়ে একটু আলোচনা করব। সেগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ, রোধ, তারপর হচ্ছে বিভব। এই 3টা জিনিস নিয়ে আগে একটু আমি ধারণা দিয়ে যাই। তড়িৎ প্রবাহ মানে কি? আমরা নর্মালি জানি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আধানের প্রবাহ। আধানের প্রবাহ হবে, এটা হচ্ছে নর্মালি যদি বলি সহজ ভাষায়, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আধানের প্রবাহ, মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আধান প্রবাহিত হবে, এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তারপর রোধ কি? রোধ হচ্ছে আধানের চলাচলে বাধা। মেন কথা বাধা, আধানের চলাচলে বাধা। যাই হোক, আধানের চলাচলে বাধা। মনে করি একটা সার্কিটের মধ্যে এরকম একটা জিনিস আছে, এটাই হচ্ছে রোধ, সেটাকে আর দিয়ে প্রকাশ করে। এখন যদি তড়িৎ প্রবাহিত হয়, মনে করি এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। এই যে এখন এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হইতে চাইবে, আধান চলতে চাইবে, আধান এখানে যাওয়ার সময় এই জায়গায় বর্তনীর এই জিনিসটা বাধা দিবে। এই যে বাধা দিচ্ছে সেটা হচ্ছে রোধ। এবার বিভব জিনিসটা কি? আমি বলতেছি বিভব, আমি কিন্তু বিভব পার্থক্য বলতেছি না, আপাতত বিভব জিনিসটা কি সেটা বোঝাচ্ছি। বিভব হচ্ছে বলতে গেলে এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি। কীরকম শক্তি? শক্তিটা হচ্ছে এই যে আমি বললাম যে এখানের মধ্য দিয়ে আধানটা প্রবাহিত হবে এই রোদের মধ্য দিয়ে, বাধার মধ্য দিয়ে। তো বাধার মধ্য দিয়ে যখন যাবে, বাধা মানে হচ্ছে এখানে মনে করেন কথার কথা আধান চাইতে চাইবে, এখানে এই রোদটা কী করবে? তাকে আটকাবে, মারামারি হবে, সংঘর্ষ হবে। এই আধানটা এই মারামারি বাধা পার করে এদিকে পার হইতে হবে। তাহলে এইদিকে পার হইতে হইলে অবশ্যই সে মারামারি করে যেহেতু পার হবে, সংঘর্ষ যেহেতু হবে, তাহলে তার শক্তি প্রয়োজন। শক্তি ছাড়া তো সে পার হইতে পারবে না, নাহলে তো এখানেই থেমে যাবে, তাহলে কারেন্ট ফ্লো আর হবে না বা তড়িৎ প্রবাহ হবে না। তো এখানের মধ্য দিয়ে যখন পার হইতে হবে, তো পার হওয়ার জন্য যেটুকু শক্তি প্রয়োজন সেই শক্তিটা হচ্ছে এই বিভব। এবং এই বিভব শক্তিটা যোগান দিবে কে? যোগান দিব হচ্ছে বর্তনীর ক্ষেত্রে, বর্তনীর ক্ষেত্রে এটা আমরা ডিসি বর্তনীর ক্ষেত্রে বলতেছি। বর্তনীর ক্ষেত্রে এটা ব্যাটারি এই শক্তিটা যোগান দিবে ডিসি উৎস হিসেবে। এসি কারেন্ট নিয়ে আমরা এসএসসিতে পড়বো না। যদি এইচএসসির কোনো চলতরিতের ভিডিও থাকে আমরা সেখানের মধ্যে এসি কারেন্ট নিয়ে কথা বলবো। আমরা এখানে আপাতত এসএসসিতে ডিসি কারেন্ট নিয়েই কথা বলি, যে ডিসি উৎস থেকে কি হচ্ছে, ডিসি উৎস হিসেবে বর্তনীর কে ব্যাটারি এই বিভবটা যোগান দিবে। ওকে, এবার আমরা জাস্ট নর্মাল জিনিসগুলো শিখলাম, এই জিনিসটা একটু জানলাম, বেসিক কথাবার্তা। এবার আমি প্রায় 6 থেকে 7টা ইম্পর্ট্যান্ট লাইন বলবো, যেগুলো আসলে বইয়ের খাতা কলমের কিছু লাইন না, যেগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের সাহায্য হবে। সেরকম 6 থেকে 7টা আমি লাইন বলবো বা লিখবো আর কি। ঠিক আছে, তো কিছু বেসিক কথাবার্তা আমি এখানের মধ্যে লিখতেছি। আচ্ছা, কিছু বেসিক কথাবার্তা। বেসিকে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। যদি এটা স্থির তড়িতের পার্ট, তাও চলতরিতের মধ্যে এটা প্রয়োজন হয় দেখে আমি এটা নিয়ে কথা বলছি। মনে করেন এখানে একটা বস্তু আছে এ, এটা একটা আহিত বস্তু, এখানে একটা বস্তু আছে বি, সেটা একটা আহিত বস্তু। এখন মনে করেন লেখা আছে এর আধান হচ্ছে 10 কুলম, বি এর আধান মনে করেন দেওয়া আছে কত? 5 কুলম। এখন যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, এখানে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে বলতে পারবেন না। কীভাবে বলতে পারবেন? যদি তাদের বিভব দেওয়া থাকে, মনে করেন কথার কথা এর বিভব দেওয়া আছে, এ বিন্দু বা এই বস্তুটার বিভব মনে করেন দেওয়া আছে +220 ভোল্ট,
আর বি বস্তুটার বিভব দেওয়া আছে মনে করেন প্লাস 200, তাও বলি প্লাস 220 ভোল্ট। তখন আপনি বলতে পারবেন যে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না। মাথায় রাখবেন, তড়িৎ প্রবাহ কখনো আধানের উপর নির্ভর করে না। তড়িৎ প্রবাহিত হবে কি না সেটা নির্ভর করে বিভব পার্থক্যের উপর। কিসের উপর? বিভব পার্থক্যের উপর। আমি একটু পরে সেই লাইনগুলো বলবো, মাথায় রাখবেন। আমি এক নাম্বার লাইন দিয়ে আমি শুরু করি, 1 নাম্বার বেসিক কথা দিয়ে শুরু করি। 1 নাম্বার হচ্ছে তড়িৎ প্রবাহ তখনই হবে যখন দুই বিন্দুতে বিভব পার্থক্য থাকবে। বিভব পার্থক্য থাকবে অর্থাৎ দুইটা বিন্দুর বিভব পার্থক্য থাকতে হবে। খেয়াল করি, এখানে একটা বিন্দুর বিভব হচ্ছে 220 আর একটা 220, তাহলে দুইটার পার্থক্য করলে কত হয়? 0। অর্থাৎ এদের দুইজনের বিভব সমান হওয়ার কারণে ওদের বিভব পার্থক্য 0। আমি বলছি তড়িৎ প্রবাহ তখনই হবে যখন দুই বিন্দুতে কি হবে? বিভব পার্থক্য থাকবে। অর্থাৎ বিভব পার্থক্য যদি না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে আপনি এখান থেকে দেখে অনেকে বলে ফেলে স্যার প্লাস 10 কুলম, এখানে 10 কুলম বেশি, এখানে কুলম কম, তাইলে বেশি আধান থেকে কম আধানের দিকে যাবে, এগুলো বলা যাবে না। আপনার দেখতে হবে বিভব দেওয়া আছে কিনা। যদি বিভব পার্থক্য থাকে তাইলে দুই বিন্দুতে তড়িৎ প্রবাহিত হবে, আদারওয়াইজ দুই বিন্দুতে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট গেল। এখন যাই হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। মনে করি এখানের মধ্যে আমি বিভব পার্থক্য হয় মতো এরকম একটা মান দিই, এটা মনে করেন 240 ভোল্ট। এখন তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে খেয়াল করেন, আমি লিখি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে তড়িৎ প্রবাহ তখনই হবে যখন দুই বিন্দুতে বিভব পার্থক্য থাকবে। 2 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে, অর্থাৎ এখানে উচ্চ বিভব কোনটা? 240 ভোল্ট, এটা হচ্ছে উচ্চ বিভব, আর নিম্ন হচ্ছে 220 ভোল্ট। তাহলে মানে কারেন্ট ফ্লো হবে কি? এদিক থেকে এদিকে। তড়িৎ প্রবাহের দিক হবে এদিক থেকে এদিকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এগুলো আমরা স্থির তড়িতের কোনো ভিডিও থাকলে ওইখানে হয়তো আমরা দেখবো, তাও আমরা চলতড়িতের বেসিক ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আমরা বলতেছি। তাহলে তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে, এটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ বি থেকে এ এর দিকে হবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট এগুলো স্থির তড়িতের কথাবার্তা, তাও আমি এখানে বলতেছি চলতড়িতে লাগবে, কারণ স্থির তড়িতে চলতড়িতে যখন রূপান্তর হয় তখন এই লাইনগুলো আমাদের প্রয়োজন হয়। তড়িৎ প্রবাহ উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত দুই বিন্দুর বিভব সমান হয় বা বিভব পার্থক্য শূন্য হয়। অর্থাৎ আপনার তড়িৎ প্রবাহ খেয়াল করেন, তড়িৎ ততক্ষণ প্রবাহিত হবে, এই যে বি থেকে এর দিকে যাবে বলছি, বি থেকে এর দিকে ততক্ষণ পর্যন্তই যাবে যতক্ষণ না পর্যন্ত এই এ এর বিভব আর বি এর বিভব সমান না হয়। তো এটাও লিখছি বিভব সমান হয়, মানে যতক্ষণ না পর্যন্ত সমান হয় ততক্ষণ পর্যন্ত চলবে, কিংবা আরেকভাবে বলা যেতে পারে বিভব সমান হওয়া যেই কথা, বিভব পার্থক্য শূন্য হওয়াও সেম কথা। মনে করেন এইটা বেড়ে হয়ে গেছে 230 ভোল্ট, এটা কমে হয়ে গেছে 230 ভোল্ট, তার মানে দেখেন দুইটাই সমান। এখন একটা থেকে একটা যদি বিয়োগ করি তাহলে কত আসে? 0 ভোল্ট, অর্থাৎ বিভব পার্থক্য শূন্য হয়। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিভব সমান হয় বা বিভব পার্থক্য শূন্য হয়। কখনও বলবেন না যে যতক্ষণ না পর্যন্ত আধান সমান হয়, এই কথা কখনোই বলবেন না, কারণ সমান হইতেও পারে আধান, কিন্তু কনসেপ্টটা এই না যে আধান সমান হওয়া পর্যন্ত তড়িৎ প্রবাহিত হবে, বিষয়টা কিন্তু এরকম না। এটা অনেকে ভুল কনসেপ্ট জানে, বলে কি স্যার আধান যতক্ষণ না পর্যন্ত সমান, মানে 10 থেকে এদিকে চলে যাবে, 5 চলে যাবে, যতক্ষণ না পর্যন্ত আধান সমান হয়, এই কথা কখনোই বলবেন না। হ্যাঁ, কাকতালীয়ভাবে কোনো কন্ডিশনে সেটা মিলতে পারে, কিন্তু সেটা কিন্তু কনসেপ্ট না। কনসেপ্ট হচ্ছে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন তড়িৎ প্রবাহ তখনই হবে যখন দুই বিন্দুর বিভব পার্থক্য থাকবে। তারপর হচ্ছে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। তারপর তড়িৎ ততক্ষণ পর্যন্তই চলবে, প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহ ততক্ষণই হবে যতক্ষণ না পর্যন্ত দুই বিন্দুর বিভব সমান হয় কিংবা বিভব পার্থক্য শূন্য হয়। গেল। এরপর 4 নাম্বার পয়েন্ট, আমরা এগুলো একটু লিখে রাখি। 4 নাম্বার পয়েন্টটা দেখি।
4 নম্বর পয়েন্টটা হচ্ছে আমি আমাদের ভাষায় বলতেছি জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের বেসিক কথাবার্তা, এগুলো আমাদের বইয়ের ভাষা না, এগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলো ইজিলি বোঝার জন্য আমরা এই বেসিক কথাবার্তাগুলো আগে বলে রাখতেছি। আমরা বিভব পতন নিয়ে কাজ করব। আমরা বিভব পতন নিয়ে কাজ করব। আপনাদের বইয়ে দেখবেন অনেক জায়গায় বিন্দুর বিভব নিয়ে কাজ করছে, আমরা সেইগুলো নিয়ে কাজ করবো না, আমরা বিভব পতন নিয়ে কাজ করবো। এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, স্যার বিভব পতন জিনিসটা কি? আপনি যে বললেন এই যে বিভব পতন নিয়ে কাজ করবো, তাহলে বিভব পতন জিনিসটা কি সেটা একটু বুঝান। হ্যাঁ, অবশ্যই আমি বুঝাবো বিভব পতন কি, সেটা আমরা বুঝাবো। আগে আমরা মাথায় রাখি আমরা কাকে নিয়ে কাজ করব। আমরা কাজ করব হচ্ছে এই যে বিভব পতনকে নিয়ে আমরা কাজ করব। এখন বিভব পতন জিনিসটা কি সেটা দেখি 5 নম্বর পয়েন্টে যায়। বিভব পতন হচ্ছে যখন কোনো রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন বিভব পতন ঘটবে। মানে মেইন কথা হচ্ছে খরচ হবে, আলটিমেট কথা হচ্ছে বিভব পতন মানে হচ্ছে খরচ। কীরকম? এই যে মনে করেন এই একটা হচ্ছে রোধ, এই যে এই রোধ এটা হচ্ছে আর মানের একটা রোধ, এর মধ্য দিয়ে মনে করেন কারেন্ট ফ্লো হচ্ছে কত, আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এখানের মধ্য দিয়ে যাওয়ার সময় ওর এই জায়গাটাতে কি হবে, সংঘর্ষ হবে, মারামারি হবে। কার সাথে? রোধের সাথে এই আধানের। তো মারামারি হলে কিছু শক্তি খরচ হবে না, সেই শক্তি খরচটাই হচ্ছে এই আলটিমেট ভি, যেটা হচ্ছে কি বিভব পতন, যেটাকে বলবো আই আর। এই আয়ের মান আর আর এর মান গুণ করে দিলে যে ভিটা পাবো সেটা হচ্ছে বিভব পতন। অর্থাৎ আমি এখানে লিখে রাখতেছি ভি ইজ ইকুয়ালস টু আই আর, এটা হচ্ছে বিভব পতন। এটাকে আপনি বিভব পতনও বলতে পারেন, এই ভি ইজ ইকুয়ালস টু এটাকে বলতে পারেন বিভব পতন, কিংবা এই বিন্দু আর এই বিন্দু মানে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। বিভব পতন ঘটছে দেখে তো বিভব পার্থক্য হয়েছে। আপনার পকেটে মনে করেন 100 টাকা আছে, আপনি তার থেকে 20 টাকা খরচ করছেন, তাহলে পার্থক্য কত হয়ে গেছে? পরবর্তীতে হয়ে গেছে 80। তাহলে আপনার ছিল কত? আপনার ছিল 100 টাকা, আপনি পরে হয়ে গেছে 80 টাকা। তার মানে আপনি খরচ করছেন কত? 20 টাকা। এই যে 20 যেটা খরচ করছেন সেটা বিভব পতন বা ভোল্টেজ ড্রপ, মানে এইটুকু বিভব পতন হবে এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, যার ফলে দুই প্রান্তে বিভব পার্থক্য হয়ে গেছে। আগে ছিল 100, পরে হয়ে গেছে 80। এই 100 থেকে 20 বাদ দিয়ে 80 হয়ে গেছে। এটা হচ্ছে নর্মাল কথা। আচ্ছা গেল, আমরা এগুলো পরবর্তীতে দেখব, আগে এখন বেসিক কথাবার্তা নিয়ে কথা আলোচনা করি। গেল 5 নাম্বার, আমরা বিভব পতন নিয়ে কাজ করব এবং বিভব পতনের মান ভি ইকুয়ালস টু আই আর, যখন আর মানের একটা রোধের মধ্যে দিয়ে আই মানের একটা তড়িৎ প্রবাহিত হবে তখন। গেল 5 নাম্বার পয়েন্ট গেল। এবার আমরা 6 নাম্বার পয়েন্টে যাই। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তুল্য রোধ হিসাব করার সময় তুল্য রোধ হিসাব করার সময় আমরা ওই রোধগুলোকেই হিসাব করব যে রোধগুলোর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। তুল্যরোধ জিনিসটা কি এটা আপনারা সবাই জানেন। তুল্যরোধ জিনিসটা কি? তুল্যরোধ মানে হচ্ছে বর্তনীর মধ্যে অনেকগুলোর যদি রোধ থাকে, সেই সবগুলো রোধের পরিবর্তে যদি আপনি এমন একটা মাত্র রোধ ইউজ করতে পারেন যাতে করে বর্তনীর মূল প্রবাহের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই যে একটা মাত্র রোধকে বাকি সবগুলো রোধের তুল্যরোধ বলা যায় বা বলা হয়। এখন আপনি তাইলে তুল্য রোধের মধ্যে বর্তনীর মধ্যে দেখবেন, আমরা নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা যখন দেখাবো তখন দেখবেন কি এমন ঘটনা ঘটবে যে বর্তনীতে অনেকগুলো রোধ আছে, কিন্তু আমরা তড়িৎ প্রবাহ দেখলে দেখা যাবে কিছু কিছু রোধের মধ্যে তড়িৎ প্রবাহিত হবেই না। তো আমরা তুল্য রোধ কাদেরকে কাউন্ট করবো? যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তারাই তো এখানে ইম্প্যাক্ট রাখবে। যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না ওদেরকে আমার তুল্য রোধে কাউন্ট করার দরকার আছে? দরকার নাই। তাই বললাম কি তুল্য রোধে আমরা ওই রোধগুলোকে হিসাব করবো যার মধ্যে, যে রোধগুলোর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। যাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না তাদেরকে আমরা নাই বলে বিবেচনা করবো, মানে সেটাকে আমরা কাউন্টে আনবই না।
এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। গেল 6 নম্বর পয়েন্ট পর্যন্ত গেল। এরপর 7 নম্বর পয়েন্টটা দেখি। এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখার আগে, কারণ এই ভিডিওতে আমি যেই কথাগুলো বলতেছি পরবর্তী ভিডিওগুলোতে আমরা কী করব, সেই ভিডিওগুলো এই কনসেপ্টগুলো কাজে লাগাই কোয়েশ্চেন সলভ করব। এবার 7 নম্বর পয়েন্টটা হচ্ছে বর্তনীর যে বিন্দুগুলো বর্তনীর যে বিন্দুগুলোর বিভব একই সেই বিন্দুগুলোকে একই বিন্দু অথবা সাধারণ বিন্দু অথবা কমন পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারব। ওকে, বর্তনীর যেই বিন্দুগুলোর বিভব আমরা দেখব ম্যাথ সলভ করার সময়, বর্তনীর কিছু যেই বিন্দুগুলোর বিভব আমরা সেম পাচ্ছি তাদেরকে আমরা একই বিন্দু বলে বিবেচনা করতে পারবো, বা সাধারণ বিন্দু বলে বিবেচনা করতে পারবো, বা কমন পয়েন্ট, সবগুলো একই কথা হিসেবে আমরা কি করতে পারবো, বিবেচনা করতে পারবো। ওকে, তাহলে আমরা খুব বেসিক জিনিসপত্র এখানে আমরা কথা বললাম, আলোচনা করলাম। এবার আমরা আমাদের মেইন পার্টের মধ্যে ঢুকি। এখন আমরা এই তড়িৎ প্রবাহ আইকে আমরা একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। সেটা কি? একটা বেসিক সূত্র, সেটা হচ্ছে কি I = Q/T, যেখানে বলা যেতে পারে এই কিউটা হচ্ছে আধান আর টিটা হচ্ছে সময়। তো বলতে পারি এটা যদি একটা মনে করেন একটা তার, পরিবাহী তার হলো, এটা যদি একটা পরিবাহী তার হয়, এই পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যেইটুকু পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, একক সময়ে যেইটুকু পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ, ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান। তো সেটা বলতে পারি, খুব নর্মাল গেল, এটা আমরা বলতে পারি। এরপর আমরা এই যে বর্তনীর মধ্যে বললাম বিভব পতন, সেটাকেও একটু করে দেখাই। মনে করেন এইটার রোধের পরিমাণ হচ্ছে 2 ওহম, এখানের মধ্য দিয়ে মনে করেন কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্য দিয়ে বিভব পতনের মান V = কত, I × R, তার মানে কত, 2 অ্যাম্পিয়ার × 2 ওহম = 4 ভোল্ট। অর্থাৎ এই রোধের মধ্য দিয়ে যখন পাস করবে তখন 4 ভোল্ট পরিমাণ শক্তি খরচ হবে, যে শক্তিটা আপনাকে ব্যাটারি যোগান দিবে। ওকে, এবার আমরা একটু সমান্তরাল ও শ্রেণী সমবায়ী জিনিসগুলো দেখি, মানে হচ্ছে রোধের সংযুক্তি জিনিসগুলো দেখব। আচ্ছা, রোধের সংযুক্তি দেখার আগে আমরা সেটা পরের ভিডিওতে দেখব। আগে আমরা একটা টাইপের ম্যাথ দেখি। মনে করি এই একটা তার, একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। এই একটা তার, এই তারের একটা রোধ আছে। বললাম এই তার হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট উপাদানের একটা তার, নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট উপাদান। নির্দিষ্ট উপাদানের একটা তার। তাহলে এই তারের একটা রোধ আছে R। এখন খেয়াল করেন, যদি এর একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদ আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এর দৈর্ঘ্যটাকে বলতেছি হচ্ছে এই যেটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে L, ওর দৈর্ঘ্যটা হচ্ছে L, আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা আছে সেটাকে বললাম আমি A। এখন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের এই তারটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। এই তারের রোধটা মাথায় রাখবেন এর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ যদি মনে করেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম রাখলেন, নির্দিষ্ট উপাদান সেম থাকলো, নির্দিষ্ট তাপমাত্রা সেম থাকলো, কিন্তু দৈর্ঘ্য বাড়াইলেন, মানে তারটাকে লম্বা একটা তার নিলেন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু সেম এরকম, কিন্তু এই লেন্থটা আর একটু বড়, তখন ওর রোধটা বেড়ে যাবে।
কেন? কারণ আপনার এখানের মধ্যে যেটুকু পরিমাণ অণুপরমাণু আছে যদি দৈর্ঘ্য বাড়ান তাহলে কী হবে দেখেন, এই যে এর মধ্য দিয়ে যখন আধান প্রবাহিত হতে যাবে বাধার সম্মুখীন হবে, কিন্তু দৈর্ঘ্যটা যখন আরও বাড়াবেন তখন এখানের মধ্যে আরও অণুপরমাণু বেড়ে যাবে এই তারের, তখন আরও বেশি বাধার সৃষ্টি হবে। তাই রোধটা এই দৈর্ঘ্যের সমানুপাতিক। কিন্তু মনে করেন দৈর্ঘ্য সেম রাখলেন, এটার মতো এই তারের মতো দৈর্ঘ্য সেম রাখলেন, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াই দিলেন, মানে এরকম একটা মোটা তার নিলেন, উপাদানও সেম, তাপমাত্রাও সেম, তাহলে এর যে করে দিলেন আপনি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে বাড়াই দিলেন বললাম, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়াইলেন, খেয়াল করেন এইটা বেড়ে গেল, এবার দৈর্ঘ্য কিন্তু সেম রইল। তাহলে কী হবে জানেন, তাহলে হচ্ছে ওই আগের মতো উপাদান কিন্তু মানে আগের মতো অণুপরমাণু সেম সংখ্যক আছে, যেহেতু দৈর্ঘ্য বাড়ে নাই, তাহলে জায়গাটা এখন যেহেতু একটু ফাঁকা হয়েছে, তাহলে কী হবে অণুপরমাণুগুলো একটু ছড়াই ছুটে থাকতে পারবে না। মনে করেন আপনাদের 100 জন ছেলে মেয়েকে আমি একটা ছোট একটা রুমে, মনে করেন 100 জন স্টুডেন্টদেরকে আমি রাখলাম একটা ছোটো রুমে, কিন্তু ঠিক সেম 100 জন স্টুডেন্টকে যদি একটা বড় কনভেনশন হলে দিই তখন দেখা যাবে কি ওদের মধ্যে গ্যাপ ফাঁকা থাকবে, মানে ফাঁকা থাকবে। তো ফাঁকা থাকলে এখানের মধ্যে ইলেকট্রন যাওয়ার সময় বা আধান যাওয়ার সময় ধাক্কাধাক্কি কম লাগবে, অর্থাৎ বাধার পরিমাণ কমে যাবে। তার মানে আমি বলতে পারি আরটা এ এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ এ যত বাড়বে আর তত কমবে, মানে বাধা তত কমবে, আর এ যত কমবে আর তত বাড়বে। তাহলে এই দুটাকে যদি আমি একসাথে যদি নিয়ে ফেলি, তাহলে দুজনকে যদি একসাথে লিখি, তাহলে সূত্রটা দ্বারাই হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু L/A, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা আর নির্দিষ্ট উপাদানের তার হবে সেটা। তাহলে এবার যদি এই আর এর প্রপোর্শনাল সাইনটা তুলে দিই তাহলে কী আসে, তাহলে আসে হচ্ছে রো L/A। এই রোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের জন্য কনস্ট্যান্ট, এটাকে বলা হয় আপেক্ষিক রোধ বা রোধকত্ব। এটাকে বলা হয় কি রোধকত্ব বা আপেক্ষিক রোধ। আচ্ছা, বুঝতে পারলাম। সো এগুলো আমরা করতে পারবো ইজিলি। আর এল এর দৈর্ঘ্য যদি মিটারে বসান, এ এর দৈর্ঘ্য যদি মিটার স্কোয়ারে বসান, আর এর দৈর্ঘ্য যদি ওহমে বসান, তাহলে রোধকত্বের একক পাবেন হচ্ছে ওহম মিটার একক, ওহম মিটার গেল। এবার আপনাকে এখানের মধ্যে যদি এল এর মান দেওয়া থাকে, এ এর মান দেওয়া থাকে, রো এর মান দেওয়া থাকে, আর আপনি ইজিলি বের করতে পারবেন, ইটস নর্মাল। এখন যদি এগুলোর বিপরীত রাশি দিয়ে ম্যাথ দেয়, মনে করেন রোধ না দিয়ে বলছে কি পরিবাহিতা, তখন মাথায় রাখবেন রোধের বিপরীত রাশি হচ্ছে কি পরিবাহিতা। রোধ যেরকম, পরিবাহিতা হচ্ছে তার বিপরীত রাশি। আর রোধকত্ব বা আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব, পরিবাহকত্ব বা আপেক্ষিক পরিবাহিতা। এগুলো একটা একটার বিপরীত। তাহলে রোধের একক যেহেতু ওহম, পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স 1। ওহমকে এভাবে লেখা হয়, তো এটাকে একটু উল্টাভাবে লেখা যায়, MHO, মোহ বলা হয় এটাকে, ঠিক আছে। সো এটাকে মোহ বলতে পারেন কিংবা ওহম ইনভার্স 1 বলতে পারেন। আর রোধকত্বের একক ওহম মিটার ছিল, পরিবাহকত্বের একক ওহম মিটার ইনভার্স 1 হবে। তাহলে আপনি সেখান থেকে সূত্রটা ইউজ করতে পারেন। কীরকম, আর এর জায়গায় আপনি বসে দিবেন, আর এর জায়গায় এই সূত্রটাকে আমি একটু সুন্দর করে লিখি আরেকটা ওয়েতে। আর এর জায়গায় আপনি বসে দিবেন 1/G, কারণ আর এবং জি পরস্পর ব্যস্তানুপাতিক, এবং রো ওহমের জায়গায় রো এর জায়গায় বসে দিবেন 1/σ, আর বাকিটুকু সেম। এবার যদি উল্টাই দেন সূত্রটা কেমন হবে, G = σA/L। সো আপনি এখান থেকে ইজিলি ম্যাথটা করতে পারেন যদি পরিবাহিতা আসে, কিংবা আপনি ওইখান থেকে যদি আপনার এই জিনিসটা একটু প্যাস লাগে, তাহলে আপনি কি করবেন, আপনি আগেরটা থেকে ম্যাথ করে আর বের করে 1/R করে দিলে জি পাই যাবেন। যদি রো বের করেন তাহলে রো এর 1/ρ করে দিলে পাই যাবেন কি সিগমা। তাহলে এখানেও অ্যান্সার বের করে ফেলতে পারতেছেন, খুবই নর্মালি আমরা বলতে পারি। গেল। এবার মনে করেন এরকম টাইপসে এখান থেকে একটা আপনাকে কোয়েশ্চেন আসলো, সেই কোয়েশ্চেনটা আমরা সলভ করাই এই বেসিক ভিডিওটা আমরা শেষ করব। এর পরবর্তীতে আমরা রোধের সমবায়গুলো দেখব আর কি। যাই হোক, একটা কোয়েশ্চেন দিই, সে কোয়েশ্চেনটা হচ্ছে মনে করেন বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী তারের রোধ বলি, পরিবাহী তারের রোধ হচ্ছে গিয়ে 5 ওহম বললাম, কোনো সমস্যা নাই, 5 ওহম। এখন তারটিকে টেনে এর দৈর্ঘ্য
আদি দৈর্ঘ্যের 3 গুণ করা হলে তারের রোধ কত হবে। এটা আপনাকে সিকিউতেও বলতে পারে অথবা এমসিকিউতেও বলতে পারে। তো সিকিউতে কেমনে করবেন সেটাও দেখাবো, এমসিকিউতে কীভাবে 5 সেকেন্ড 10 সেকেন্ডে করবেন সেটাও আমি দেখাবো। তার আগে আমি সিকিউতে কীভাবে করবেন সেটা দেখাই। মনে করি একটা তার, এই তারটা আমি একটু আঁকি, এমনি জাস্ট একটু বোঝানোর জন্য আঁকতেছি, এগুলো আসলে আঁকি করারও কোনো দরকার নাই আলটিমেটলি। এই তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য L1 বললাম আমরা, আর দ্বিপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে বললাম A1, L1 A1 গেল। এবং সেটা রোধ দেওয়া আছে, সেটাকে আমরা বলতাম R1 = কত, এই যে 5 ওহম। আমি সবগুলোকে প্রথম অবস্থাটাকে 1 বললাম। তাহলে আমি এখান থেকে যেহেতু উপাদান সেম থাকবে, এখানে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা বলছে এবং পরিবাহী সেম বলছে, তাহলে সেম পরিবাহীটাকে শুধু 10-এর দৈর্ঘ্য বাড়াইছি, আর কিছুই না। তাহলে আমি আদিগুলোকে সবগুলো 1 যদি বলি, তাহলে আদিটার সূত্র হবে R1 = ρ1 বলবো না, কারণ আগে আর পরে দুই ক্ষেত্রেই উপাদান সেম, তাই রো সেম হবে। তাহলে L1 A1 এটাকে দিলাম 1 নং। যদি পরেরটা বলা হয় তাহলে R2 বলবো রো L2 A2 গেল। এখন আমার কিন্তু বের করতে হবে কি R2। তাহলে আমি 2কে যদি 1 দিয়ে ভাগ করে দিই কেমন হয় সেটা আমরা ইজিলি বলতে পারি। R2/R1, রো কাটা যাবে, আর এর সাথে L হচ্ছে সমানুপাতিক, তাই R2 উপরে যেহেতু, তাই L2 উপরে হবে, L2/L1 হবে গেল। এরপরে এর সাথে দেখেন, এর সাথে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে R2 উপরে আসে মানে হচ্ছে A2 হবে কি নিচে, আর R1 নিচে আসে যেহেতু A1 হবে উপরে। দ্যাটস ইট। এটা যদি বিশ্বাস না হয় আপনারা 2কে 1 দিয়ে ভাগ করেন, কাটাকাটি করে দেখবেন যে আলটিমেটলি এটাই আসে। এখন আপনি কিন্তু এখানে এই মানগুলো বসাতে পারলে কাজ শেষ। এখন আমাকে কি কি দেওয়া আছে সেগুলো একটু দেখি। আমাকে বলা হয়েছে যে আদি দৈর্ঘ্য দেওয়া নাই, তবে বলছে কি তারটিকে টেনে দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 3 গুণ করা হলো, তার মানে পরবর্তী দৈর্ঘ্য L2 আমাকে দেওয়া আছে। কি কি দেওয়া আছে হলো গিয়ে পরবর্তী দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 3 গুণ, তার মানে এইটা গেল। কিন্তু A2 A1-এর কত গুণ সেটা কিন্তু আমার জানা নাই। R1 দেওয়া আছে 5 ওহম, R2 বের করতে বলছে, তার মানে আমার কিন্তু দেখেন এখান থেকে এই লাইনটা থেকে আমি কিন্তু কি করতে পারি, L2/L1 = বলতে পারি 3। আমার কিন্তু এটা জানা হয়ে গেছে। এখন A1/A2 যদি কোনো মতে বের করতে পারি আমার কাজ শেষ। এবার সেটা কি করা যেতে পারে একটু ভাবি, খেয়াল করেন। আমাকে কিন্তু বলছে তারটাকে টেনে দৈর্ঘ্য বাড়াইতে বলছে, আমাকে তারটা কাটতে বলে নাই, তারের সাথে কোনো উপাদান অ্যাড করতে বলে নাই, কিছুই বলে নাই এক্সট্রা, জাস্ট টেনে দৈর্ঘ্য বাড়াবো। অর্থাৎ এর উপাদানের পরিমাণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তারের আগে আয়তন যত পরের আয়তনও তত। তাহলে আমি বলতে পারি তারের টানাটানির আগে আয়তনকে V1, টানাটানির পরের আয়তনকে বললাম V2। যেহেতু তারটা একটা সিলিন্ড্রিক্যাল আকৃতির, সিলিন্ডার আকৃতির, তাহলে এর আয়তন বলতে পারবো কি ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, বা উচ্চতা না বলে এটাকে দৈর্ঘ্য বলবো আর কি। তাহলে A1 L1 এটাকে বলবো A2 L2, প্রথম আর শেষে দুইটাই সমান। তাহলে সমান যেহেতু, তাহলে আমি এখান থেকে কি বের করতে হবে আমার A1/A2। তাহলে A1-এর নিচে আমি A2-কে নিয়ে আসলাম, আর L2-এর নিচে L1-কে নিয়ে চলে গেলাম। এবার L2/L1 সমান কিন্তু আমার কি জানা আছে, 3 জানা আছে, তাহলে আমি এখানে 3 বসাই দিলাম। খেয়াল করেন, এবার আমি এই সূত্রটার মধ্যে মানগুলো বসাই। দেখেন L2/L1 = কত, 3 বসাই দিলাম। এবার দেখেন A1/A2 সেটাও কিন্তু কত, 3। এই যে দেখেন A1/A2 সেটাও হচ্ছে 3। এবার আমি যদি R2টাকে রেখে R1-কে পক্ষান্তর করে দিই, তাহলে সূত্রটা দাঁড়ায় কত, 3 × 9 × R1-এর মান কত, 5। তার মানে কত, 5 নং 45 ওহম। শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। সো সিকিউতে আসলে এভাবে করেই করবেন এই ম্যাথটা। কী করছি আমরা, এই যে R1 আর R2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করে দুইটা অনুপাত লাগতেছে, একটা অনুপাতের মান তো আমি পেয়ে গেছি, আরেকটা অনুপাতের মান আমি আয়তন সমান বলে সেখান থেকে, সমান বলে মানে আয়তন সমান হবে, সেখান থেকে আমরা জিনিসটা বের করে ফেলতে পারছি। কাজ শেষ গেল 45 ওহম। এবার আমরা হচ্ছে এমসিকিউতে যখন আসবে তখন কেমনে করব, মাথায় রাখবেন এমসিকিউতে যখন আসবে তখন আপনার প্রথম কাজ হচ্ছে শুধু এই জিনিসটা বোঝা যে L2টা L1-এর কত গুণ সেটা আপনি বের করতে পারলে কাজ শেষ। L2টা মনে করি L1-এর n গুণ,
কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে সেখান থেকে আপনি এই ইনফরমেশনটা কোনো মতে কালেক্ট করার চেষ্টা করবেন। L2টা L1-এর কত গুণ, সেটা যদি n গুণ হয় কাজ শেষ, আপনি বের করতে পারবেন। R2 = কত জানেন? n স্কোয়ার R1, শেষ। মানে n স্কোয়ার বসাবেন আর হচ্ছে R1, এটাই হচ্ছে আলটিমেটলি শর্টকাট সূত্র। তাহলে এবার আমরা কোয়েশ্চেন থেকে দেখি। কোয়েশ্চেন আমাকে কি বলছে, টেনে এর দৈর্ঘ্য মানে পরবর্তী দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 3 গুণ করানো হলো। তার মানে আমি এখানে কোয়েশ্চেনে যদি বলি তাহলে কী হবে, L2 = আদি দৈর্ঘ্যের 3 গুণ, তার মানে আমি এখানে n পেয়ে গেছি। তাহলে এবার R2 = n স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার, R1 কত 5, তার মানে 3 × 3 = 9, 5 নং 45 ওহম, শেষ। MCQ-তে আসলে এবার 5 সেকেন্ডে আমরা ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবো। আপনার মেইন কাজ হচ্ছে এই জিনিসটা, এই L2টা L1-এর কত গুণ সেই nটা বের করে R2 = n স্কোয়ার R1 বের করা। দ্যাটস ইট। তো আমরা এই ভিডিওতে আমাদের বেসিক কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করলাম। এর পরবর্তীগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকম যেগুলো আমাদের স্টুডেন্টরা বেশি কনফিউজড হয় সেসব টপিক নিয়ে আলোচনা করবো আর কি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।